নির্বাচন হওয়া মানে হচ্ছে আপনি গণতন্ত্রের দিকে যাত্রা শুরু করলেন। তার মানে যে আপনি একটা গণতান্ত্রিক রাষ্ট্রে পরিণত হলেন, এটার অর্থ কিন্তু সেটা না। বর্তমান বিশ্বে স্বৈরতন্ত্রের অধীনে দেশের সংখ্যা হচ্ছে 91, গণতান্ত্রিক রাষ্ট্রের সংখ্যা হচ্ছে 88। তার মানে এখন রাইট নাও বিশ্বে অগণতান্ত্রিক সরকারের সংখ্যা গণতান্ত্রিক সরকারের থেকে বেশি। সামনে তো আরেকটা নির্বাচন। এখন রাজনৈতিক দলগুলোর যে অ্যাক্টিভিটিস, যে ভাষায় কথা বলছে, প্রতিশ্রুতি দিচ্ছে, এখানে গুণগত কোনো চেঞ্জ আছে কিনা? আপনি এমন আশা করতে পারেন না যে রাজনৈতিক দলগুলো সবাই ভালো হয়ে যাবে, ভদ্র হয়ে যাবে। দুনিয়ার কোথাও এরকম হয় না। বাংলাদেশে কি স্বৈরতন্ত্রের কোনো ভবিষ্যৎ আছে? অবশ্যই আছে। গণতন্ত্রের ভবিষ্যৎ যতটা না অনিশ্চিত, সেটা থেকে স্বৈরতন্ত্রের ভবিষ্যৎ কি তার থেকে বেশি ব্রাইট হতে পারে? সেটা ডিপেন্ড করবে যে আপনি এই ইনস্টিটিউশনাল চেক অ্যান্ড ব্যালেন্সগুলো তৈরি করতে পেরেছেন কিনা। এই মুহূর্তে কি বাংলাদেশে গণতন্ত্র নাই? আপনি যদি স্ট্রিক্টলি ডেমোক্রেসির ডেফিনেশনের জায়গা থেকে আসেন, তাহলে দিস ইজ নট ডেমোক্রেসি। এই ট্রানজিশন প্রক্রিয়াটা যদি আপনাকে মার্কিং করতে বলা হয়, মার্ক দিতে বলা হয়, তাহলে আপনি ধরেন 100-এ কেমন মার্কস দেবেন? যেটা অনেকগুলো পোস্ট আপরাইজিং কান্ট্রিতেই হয়, যে এক ধরনের মব বা মবক্রেসি আমরা যেটা বলি, সেইটার সামনে চলে আসা, সেটাকে সামলাতে ব্যর্থতা। আমি ওই জায়গাটা এসে হচ্ছে কি আর সরকারকে 40-45-এর বেশি নাম্বার আমি দেব না। হ্যালো ভিউয়ার্স, ওয়েলকাম টু টিবিএস ফিউচার। আপনারা জানেন আমরা এই অনুষ্ঠানে দেশের রাজনীতি, অর্থনীতি, নির্বাচন, শিক্ষা, স্বাস্থ্য সহ নানা বিষয়ে নিয়ে আলোচনা করব। আলোচনার মূল উদ্দেশ্য হলো অতীত এবং বর্তমান প্রেক্ষাপট বিশ্লেষণ করে আগামী দিনগুলো, আগামী বছরগুলোতে কেমন থাকবো আমরা, কেমন হতে পারে, সেসব বিষয় নিয়েই আসলে আমরা একজন এক্সপার্টের সঙ্গে কথা বলবো, যাতে আপনারাও বিভিন্ন রকম প্রশ্নের উত্তর খুঁজে পেতে পারেন। আমাদের সাথে আজ অতিথি হিসেবে উপস্থিত আছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের উন্নয়ন অধ্যয়ন বিভাগের অধ্যাপক ডক্টর আসিফ এম শাহান। ডক্টর আসিফ এম শাহান, আপনাকে আমাদের স্টুডিওতে স্বাগতম। যেমনটা বলছিলাম যে আমরা অতীত বর্তমান বিশ্লেষণ করে ভবিষ্যতের দিকে একটু ফোরকাস্ট করব। আপনার সাথে আজ আমরা আলোচনা করব বাংলাদেশের গণতন্ত্রের ভবিষ্যৎ নিয়ে। আচ্ছা, বাংলাদেশের গণতন্ত্রের আদৌ কোনো ভবিষ্যৎ আছে কিনা? ধন্যবাদ আপনাকে প্রশ্নটা করবার জন্য। কারণ দেখুন, এইখানে কয়েকটা খুব গুরুত্বপূর্ণ ব্যাপার আছে। যে গণতন্ত্র বলতে আমরা কি বুঝি, সেটার উপরে ডিপেন্ড করে যে আমাদের গণতন্ত্রের ভবিষ্যৎ আছে কি নাই। এখন যদি গণতন্ত্র বলতে আমরা শুধুমাত্র নির্বাচন হওয়া বা হচ্ছে গিয়ে আপনার ভোট হচ্ছে, মানুষজন ভোট দিয়ে একজনকে নির্বাচন করছেন, তাহলে সেটার ভবিষ্যৎ হচ্ছে একরকম। আরেকটা জিনিস হচ্ছে যে এই যে নির্বাচনটা হচ্ছে, সেই নির্বাচনটা প্রতি 5 বছর পর পর বা একটা নিয়মিত বিরতিতে হতে থাকবে, এবং এর মাঝখানে মানুষের মত প্রকাশের স্বাধীনতা বলুন বা আমরা যেটাকে লিবার্টি বলি, সিভিল এবং পলিটিক্যাল লিবার্টি, এই দুটোকে আপনি নিশ্চিত করবেন, সেটাকে যদি আপনি ধরেন, তাহলে আমরা গণতন্ত্রের আরেক ধরনের সংজ্ঞায়নে যাচ্ছি। এখন আপনি যদি বলেন যে বাংলাদেশের গণতন্ত্রের ভবিষ্যৎ কী, তাহলে আমরা আসলে কোন গণতন্ত্র আসলে চাচ্ছি। যদি এটা শুধুমাত্র নির্বাচন কেন্দ্রিক হয়, তাহলে হচ্ছে কি একটা নির্বাচন খুব সম্ভবত আমরা দেখতে যাচ্ছি। আমরা 2026-এর ফেব্রুয়ারির 12 তারিখের কথা আমরা ইতোমধ্যেই শুনেছি, সো একটা নির্বাচন হবে। কিন্তু সমস্যা হচ্ছে নির্বাচন হওয়া মানে হচ্ছে আপনি গণতন্ত্রের দিকে যাত্রা শুরু করলেন। তার মানে যে আপনি একটা গণতান্ত্রিক রাষ্ট্রে পরিণত হলেন, এটার অর্থ কিন্তু সেটা না। কারণ গণতন্ত্রে আপনার যাত্রা শুরু করা এবং গণতন্ত্রকে আমরা যেটাকে কনসলিডেশন বলি বা ডেমোক্রেটিক কনসলিডেশন বলি বা গণতন্ত্রের প্রাতিষ্ঠানিকীকরণ বলি, সেইটা একটা ভিন্ন কথা। সো আমি যেটা মনে করি যে আমাদের ভবিষ্যৎ কোন দিকে, আমরা কি আবারও একটা গণতান্ত্রিক রূপান্তরের মধ্য দিয়ে যেয়ে আবারও একটা অথরিটেরিয়ানের দিকে ফেরত আসব, সেইটা অনেক কিছুর উপর ডিপেন্ড করছে। এতটুকু আমরা নিশ্চিত যে একটা নির্বাচন হচ্ছে, গণতন্ত্রের উত্তরণের দিকে একটা যাত্রা আমরা শুরু করব। তারপরে আমরা যেই পথটা বেছে নেব, আমরা কি আবারও ক্ষমতা কেন্দ্রীভূত করব, আবারও কি আমরা বিভিন্ন প্রতিষ্ঠানগুলোকে রাজনীতিকরণ করব? যদি আমরা সেটা করি, তাহলে আমরা আবারও একটা কর্তৃত্ববাদী শাসন ব্যবস্থার দিকে ফেরত যাব। আর যদি আমরা প্রতিষ্ঠানগুলোকে গড়তে পারি, আমরা যদি মানুষের পলিটিক্যাল অ্যান্ড সিভিল লিবার্টি এনশিওর করি, তাহলে আমরা একটা গণতান্ত্রিক প্রাতিষ্ঠানিকীকরণে যাব। সো এই চয়েসটা ডিপেন্ড করবে 2026 সালের ফেব্রুয়ারি মাসে নির্বাচনের মাধ্যমে যে সরকারটা ক্ষমতায় আসবে, যারা বিরোধী দলে থাকবেন, এই রাজনৈতিক দলগুলো কোন পলিসিটা, কোন প্রক্রিয়াটা, কোন জিনিসটা বেছে নেন সেটার উপরে।
তাহলে এখান থেকে যদি আমরা একটু প্রেডিক্ট করতে চাই যে আপনার আগামী 25 বছর পরে মানে 2050 সাল নাগাদ আমাদের গণতন্ত্রের চেহারাটা কি দাঁড়াতে পারে? আপনি যেটা বলছিলেন যে নির্বাচনী গণতন্ত্র একদিকে মাঝে মাঝে নির্বাচন হলো, রেগুলার নির্বাচন হলো, বাকিগুলোর একটা সাইড আছে, তো দুইটার যদি কম্বাইন্ড মিশ্রণ হয় তাহলে নিশ্চয়ই একদিকে যাবে, সেটার চিত্র কেমন হতে পারে? আর যদি শুধু নির্বাচনী গণতন্ত্রের দিকে একটা নির্বাচন হলো তারপরে আর বাকিগুলোর দিকে কোনো আপনাদের নজর নেই, তাহলে কেমন হবে? দেখুন, শুধু গণতান্ত্রিক নির্বাচন যদি হয় তাহলে কি অবস্থা দাঁড়ায় সেটা আমরা অলরেডি দেখেছি। আপনি যদি দেখেন 1991 সালে তো আমরা একটা গণতন্ত্রের দিকে যাত্রা শুরু করেছিলাম, মানে ডেমোক্রেটিক ট্রানজিশন যেটা সেটা হয়েছিল, এবং আপনি 91 থেকে 96, 96 থেকে 2001, 2001-এর পরে 2008 এই যে যদি দেখেন তাহলে আমরা নির্বাচন দেখেছি, কিন্তু শুধু যে এই ফ্রি অ্যান্ড ফেয়ার ইলেকশন এইটা কিন্তু যেটা করতে পারেনি আপনার এই যে সংসদ যেটা সেটা যে তার সার্বভৌম ক্ষমতা এক্সারসাইজ করবে সেটা ঘটেনি, ক্ষমতা কেন্দ্রীভূত হয়েছে। বিভিন্ন ধরনের যে প্রতিষ্ঠান, নির্বাচন কমিশন থেকে শুরু করে দুর্নীতি দমন কমিশন, এই জিনিসপত্রগুলো পলিটিসাইজেশন হয়েছে, ব্যুরোক্রেসি, আমাদের বিচার বিভাগ, এই প্রত্যেকটা জিনিস হচ্ছে, প্রত্যেকটা অর্গান আমরা দেখেছি হচ্ছে গিয়ে আপনার যারা শাসক দলে যারা ছিলেন তাদের কন্ট্রোলের মধ্যে এসেছে। সো এটা কিন্তু আমাদের দেখা। তা আপনি যদি শুধু নির্বাচনের উপরেই নির্ভর করেন, ধরা যাক যে 2026 সালে যেই সংসদ আমরা পেলাম সেই সংসদ আবারও 91 সালে ফেরত গেল, সে বলল যে হচ্ছে ঠিক আছে আমাদের শুধু নির্বাচন হলেই হবে, আর কিছু হচ্ছে কি আমাদের দরকার নেই, তাহলে আপনার 50 বছর অপেক্ষা করতে হবে না। আপনি যেটা বললেন যে আমার ধারণা আবারও 10 থেকে 15 বছরের মধ্যে বা 10 বছরের মধ্যে আমরা আবারও একটা অথরিটেরিয়ানিজম বা কর্তৃত্ববাদের একটা ফেরত আসা দেখব। আমরা আবারও হচ্ছে গিয়ে নতুন একটা গণ অভ্যুত্থানের জন্য অপেক্ষা করা সেটা দেখব। আর যদি আমরা এই যে গণতন্ত্রের যে আইডিয়াটা, যে গণতন্ত্রের মধ্যে নেগোসিয়েশন হবে, কম্প্রোমাইজ হবে, বার্গেনিং হবে, প্রতিষ্ঠানগুলো গড়ে তোলা হবে, জনগণের অংশগ্রহণ থাকবে, এই জায়গাটায় যদি যাই তাহলে আজকে থেকে আপনার মানে আমার ধারণা আগামী 10 বছরের মধ্যে আমরা বুঝতে পারবো যে গণতন্ত্রটা কোন দিকে যাচ্ছে। রাজনৈতিক দলগুলোকে, এই চয়েসটা রাজনৈতিক দলের, এবং একই সাথে সিভিল সোসাইটি বা অন্যান্য মিডিয়াও যারা আছেন তারা কতখানি প্রেশার এই রাজনৈতিক দলগুলোর উপরে ক্রিয়েট করতে পারবেন সেটার উপরে হচ্ছে গিয়ে নির্ভর করছে। কিন্তু আমি যেটা বললাম যে আমরা কি 91 সালে ফেরত যাব নাকি হচ্ছে গিয়ে আমরা নতুন একটা যাত্রা শুরু করব, সেইটা নির্ভর করবে আমরা পরবর্তী সংসদে এক্স্যাক্টলি কী দেখব। নতুন যাত্রা শুরু করতে হলে আসলে আমাদের রিয়েলি কি লাগবে? আপনি অনেকগুলো প্রতিষ্ঠানের কথা বলেছেন, সর্বশেষ আরেকটা প্রতিষ্ঠানের কথা বলেছেন, রাজনৈতিক দল, যেটা আসলে সবকিছু ডিসাইড করে বা ডিটারমাইন করে, যেটা সবকিছু গড়ে তোলায় যেমন নেতৃত্ব দেয়, আবার ধ্বংস করতেও তার নেতৃত্বেই তো চলে আসে ধ্বংসটাও। মানুষ আসলে গণতন্ত্র চায় কেন? গণতান্ত্রিক পরিবেশ পেলে, গণতন্ত্র হলে মানুষের জীবন মানের কি এমন পরিবর্তন ঘটতে পারে? দেখুন, আপনি যে প্রশ্নটা করলেন এটা গুরুত্বপূর্ণ এই কারণে আমরা এমন একটা সময়ে দাঁড়িয়ে আছি, বৈশ্বিক প্রেক্ষাপটে যদি তাকান তাহলে পুরো বিশ্বে এখন আসলে এক ধরনের আধিপত্যবাদ বা স্বৈরতন্ত্রের একটা জোয়ার বইছে। বর্তমান বিশ্বে 2024 সালে ভ্যারাইটিস অফ ডেমোক্রেসি একটা অ্যানুয়াল রিপোর্ট বের করে। 2024 সালের হিসাব অনুযায়ী বর্তমান বিশ্বে স্বৈরতন্ত্রের অধীনে দেশের সংখ্যা হচ্ছে 91, গণতান্ত্রিক রাষ্ট্রের সংখ্যা হচ্ছে 88। তার মানে এখন রাইট নাও বিশ্বে অগণতান্ত্রিক সরকারের সংখ্যা গণতান্ত্রিক সরকারের থেকে বেশি। শুধু তাই না, বর্তমান বিশ্বে 72% মানুষ আসলে হচ্ছে কি অগণতান্ত্রিক শাসন ব্যবস্থায় বসবাস করছে। 72% মানুষ, মাত্র 28% মানুষ একটা গণতান্ত্রিক শাসন ব্যবস্থার মধ্যে যাচ্ছে। এবং এর মাঝখানেও মাত্র 29টা দেশ, আমি যে বললাম যে 88টা দেশে হচ্ছে গণতন্ত্র আছে, এর মধ্যে মাত্র 29টা দেশ হচ্ছে যারা লিবারেল ডেমোক্রেসি, মানে আমি যেটা বললাম যে গণতন্ত্র কনসলিডেশন হয়ে প্রতিষ্ঠান কাজ করছে, সেই জায়গায় আমরা কিন্তু ওই জায়গাটায় দাঁড়িয়ে আছি। হান্টিংটনের একটা কথা ছিল যে গণতন্ত্র যখন আসে না, গণতন্ত্র একটা ঢেউয়ের মতো আসে। তিনি 3টা ওয়েভের কথা বলেছিলেন, যে 74 সাল থেকে আমরা 3rd ওয়েভের ডেমোক্রেসি দেখেছিলাম। ওনার একটা কথা ছিল যে প্রত্যেকবার যখন একসাথে অনেকগুলো দেশ যখন গণতান্ত্রিক হয় তারপরে না একটা রিভার্স ওয়েভ আসে, যে অনেকগুলো দেশ আবার সেই গণতান্ত্রিক থেকে অগণতান্ত্রিক রাষ্ট্রে পরিণত হয়। এটা আমাদের স্বীকার করতে হবে যে বর্তমানে আপনি যদি বৈশ্বিক প্রেক্ষাপটে তাকান তাহলে আমরা একটা অগণতান্ত্রিক ওয়েভের মধ্যে দিয়ে যাচ্ছি, এবং এই ওয়েভটা প্রচণ্ড শক্তিশালী। এই ওয়েভটা এত শক্তিশালী, আপনি আমেরিকার মতো, মার্কিন যুক্তরাষ্ট্রের মতো দেশগুলোতে গণতন্ত্রের যেই প্রতিষ্ঠানগুলো সেগুলো দুর্বল হয়ে যাচ্ছে। আপনি দেখছেন যে ট্রাম্পের মতো একজন পপুলিস্ট এক ধরনের অথরিটেরিয়ান পাওয়ার হচ্ছে গিয়ে নিয়েছে।
আপনি যদি একই সাথে দেখেন ইউরোপিয়ান অনেকগুলো দেশ এই একই দিকে হচ্ছে গিয়ে যাচ্ছে। আপনি ভারতের দিকে তাকান, সেইখানে হচ্ছে গণতান্ত্রিক প্রতিষ্ঠানগুলোকে ধ্বংস করার একটা প্রক্রিয়ার মধ্যে দিয়ে যাচ্ছে। সো পুরো বৈশ্বিক প্রেক্ষাপটটা হচ্ছে এরকম। সো আমি এই কথাটা বলছি এই কারণে যে আমরা যখন বাংলাদেশ নিয়ে কথা বলবো আমাদের কিন্তু এইটা মাথায় রাখা দরকার, পুরো বৈশ্বিক দিক থেকেই গণতন্ত্র একটা চ্যালেঞ্জের দিকে দিয়ে যাচ্ছে। এখন এটা কেন হচ্ছে, আপনি যেটা বললেন যে মানুষ তারপরেও কি গণতন্ত্র চায় কি চায় না, এই যে সংগ্রামটা মানুষের গণতন্ত্রের, এইটা সবসময়ই চলছে। এর একটা রিজন আছে। রিজনটা হচ্ছে এরকম যে আপনি যখন একটা অগণতান্ত্রিক শাসন ব্যবস্থায় থাকেন, একটা অগণতান্ত্রিক শাসন ব্যবস্থা সে ক্ষমতায় টিকে থাকার জন্য সে বিভিন্ন ধরনের প্রতিশ্রুতি দেয়। এই প্রতিশ্রুতিটা কখনো হচ্ছে একটা জাতীয়তাবাদী প্রতিশ্রুতি, যে মেক আমেরিকা গ্রেট এগেনের মতো কিছু একটা। এই প্রতিশ্রুতি হচ্ছে কখনো ধর্মীয় সুপ্রিমেসির একটা প্রতিশ্রুতি। আবার এই প্রতিশ্রুতিটা অনেক সময় হচ্ছে গিয়ে অর্থনৈতিক প্রতিশ্রুতি, যে আমি অর্থনৈতিক উন্নয়ন এনে দেবো, যেটা আমরা গত 16-17 বছরে দেখেছি। এখন সমস্যাটা যেটা হচ্ছে, এই যে কোনো একটা সরকার যে অগণতান্ত্রিক উপায়ে যে ক্ষমতায় আছে, সে যদি এটা না করে বা এটা করতে যেয়ে সে যদি হিউম্যান রাইটসের ভায়োলেশন করে, তাহলে তাকে আটকানোর কোনো উপায় আপনার আছে কি না? এই অগণতান্ত্রিক একটা শাসন ব্যবস্থা সে বলছে যে আমি আপনার জন্য উন্নয়ন এনে দিব, কিন্তু সে উন্নয়নটা আনতে যেয়ে সে যখন মানুষের কথা বলার অধিকার কেড়ে নিচ্ছে, মানুষের জীবনের অধিকার কেড়ে নিচ্ছে, মানুষের বাসস্থানের বলি, কর্মসংস্থানের অধিকার বলি, এই জিনিসপত্রগুলো কেড়ে নিচ্ছে, তখন সেটাকে পরিবর্তন করার কোনো ধরনের ক্ষমতা আপনার আর থাকে না। সো মানুষ গণতন্ত্র চায়, বা গণতন্ত্রের প্রতি মানুষের ভ্যালু বেসড যে আর্গুমেন্টটা, সেটা হচ্ছে এই জায়গাটাতে যে আমি যদি কোনো একটা সরকারকে নির্বাচিত করি, সেই সরকার যদি পারফরমেন্স করতে না পারে, তাহলে তাকে সরানোর কোনো ধরনের রাস্তা আমার আছে কি না। এই সরানোর রাস্তাটা আমার দরকার এই কারণে যে আমি তাহলে হচ্ছে গিয়ে নতুন কাউকে নিয়োগ দিচ্ছি যে আমার কথাটা শুনতে পারবে, এবং আমার জীবনের জন্য যে প্রয়োজনীয়তা, সেই প্রয়োজনীয়তাগুলো সে মিট করতে পারবে। ধরা যাক আমি একটা অগণতান্ত্রিক শাসন ব্যবস্থার অধীনে আছি, সো আমি যখন তার সাথে কোনো একটা বার্গেইন করছি, যে আমি যদি বলছি যে আমার এটা দরকার, যে অগণতান্ত্রিক, যার আমার ভোটের উপর নির্ভর করার দরকার নেই, তার তো আমার কথা শোনার কোনো দরকার নেই, সে তো তার মতো করেই হচ্ছে গিয়ে শাসন ক্ষমতাটা চালাবে। আমি যে তাকে পরিবর্তন করব, এটা পরিবর্তন করার কোনো পদ্ধতি তো আমার নাই, কারণ এখানে নির্বাচন হচ্ছে না। আমি আন্দোলন করতে গেলে সে আমাকে মেরে ফেলতে পারে, সে আমার উপর অত্যাচার চালাতে পারে। তাহলে এই যে যখন আমি এই অত্যাচারিত এই লেভেলটায় আমি হচ্ছে গিয়ে চলে যাচ্ছি, আমি তো কোনো সুস্থ স্বাভাবিক উপায়ে পরিবর্তনের উপায় তো আমি খুঁজে পাচ্ছি না। সো এই যে মানুষের যে এই পরিবর্তনের আকাঙ্ক্ষা, আমাকে যে প্রতিশ্রুতি দিচ্ছে, তার কথাটা যদি সে রাখতে না পারে, তাকে আমি কিভাবে পরিবর্তন করতে পারবো, এই জায়গাগুলো আপনার হচ্ছে গিয়ে প্রতিষ্ঠিত করা, সেইটা হচ্ছে গণতন্ত্রের একটা বড় ধরনের অ্যাপিল। অগণতান্ত্রিক শাসন ব্যবস্থা কায়েম করতে হলে রাষ্ট্রের বাকি যত সব প্রতিষ্ঠান আছে সেগুলোকেও তো অগণতান্ত্রিক করে ফেলতে হবে। যেমন পুলিশ বাহিনী বলুন, জুডিশিয়ারি বলুন, প্রশাসন বলুন, যত আছে, হিউম্যান রাইটস কমিশন, এন্টি কারাপশন কমিশন, এগুলোকেও তো অগণতান্ত্রিক না করলে আপনার সিস্টেম তো টিকবে না। তাহলে আমরা যেটা জানি বিগত 15-16 বছরে এগুলোকেও অগণতান্ত্রিক করা হয়েছে, এবং এখন বলা হচ্ছে যে একটা ধ্বংসস্তূপের উপর দাঁড়িয়ে আমরা নতুন যাত্রা শুরু করছি। তো সেই যাত্রা শুরুতে বিদ্যমান যে রাজনৈতিক পরিস্থিতি, নির্বাচন কেন্দ্রিক রাজনৈতিক পরিস্থিতি, এগুলো আসলে কি সিগন্যাল দেয়? দেখুন, এখানে আমি একটু কয়েকটা জিনিস একটু পরিষ্কার করি। আমাদের অনেক সময় আমাদের কথাবার্তা মনে হয় কি যে এই 15-16 বছরেই বোধহয় সব কিছু হয়েছে। ব্যাপারটা এইরকম না। আমাদের আপনি হিস্টোরিক্যালি, ঐতিহাসিকভাবে আপনাকে এই জিনিসটা দেখতে হবে। মানে জিনিসটা এইরকম না যে ধরেন দুর্নীতি দমন কমিশন বা বিচার বিভাগের কথা বলি বা পুলিশের কথা বলি, এটা শুধুমাত্র গত 14-15 বছরই সরকারি দলের হয়ে কাজ করেছে, এর আগে করেনি, ঘটনাটা সেটা না। আমি যেটা বলছিলাম যে আমাদের আইডিয়া যখন থাকে গণতন্ত্র মানে শুধুই নির্বাচন, এর বাইরে নির্বাহী বিভাগ সে যখন বাকি বিভাগগুলোকে চাপ দিয়ে ধরে, বাকি বিভাগগুলোর ক্ষমতাকে যখন সে কেড়ে নেওয়ার চেষ্টা করে, ঠিক সেই মুহূর্ত থেকেই আপনি গণতন্ত্রের রাস্তা থেকে সরে যাওয়া শুরু করলেন। এবং সেইটা শুধুমাত্র যে 2008-এর নির্বাচনের পরে হয়েছে বা 2014 নির্বাচনের পরে হয়েছে তা না, সেটা অনেক আগে থেকে শুরু হয়েছে। 91 সাল থেকেই আমরা এই টেন্ডেন্সিটা দেখেছি। গত 14-15 বছরে যেটা হয়েছে সেটার মাত্রাটা অনেক বেড়ে গেছে। আমি আপনাকে একটা উদাহরণ দিই। এই যে ধরেন জনপ্রশাসনের ক্ষেত্রে আপনার মনে আছে যে পাবলিক সার্ভিস কমিশন একটা হচ্ছে স্বাধীন বডি, স্বাধীন এন্টিটি আর কি একটা। তো এই যে তার স্বাধীনতাকে খর্ব করার চেষ্টা,
এইটা তো আমরা হচ্ছে গিয়ে 96 সালে যখন এর আগের বার আওয়ামী লীগ সরকার ক্ষমতায় এসেছিল তখন আমরা একটা চেষ্টা দেখেছি। 2001 সালের পরে তো রিক্রুটমেন্ট পদ্ধতিটাকে পলিটিসাইজ করে আমরা তো এমন উদাহরণও দেখেছি যে আপনার যে রিক্রুটমেন্ট এক্সাম সেটাকে বাতিল করে নতুন করে রিক্রুটমেন্ট এক্সাম নিতে হয়েছে। সো পলিটিসাইজেশন অফ দ্য ব্যুরোক্রেসির যে চেষ্টাটা সেটা তো 2014 থেকে শুরু হয়নি, সেটা শুরু হয়েছে আগে থেকে 91 সাল থেকে। যেইটা আমাদের পলিটিক্যাল পার্টিগুলো করেছে তারা প্রত্যেকে একে অপরের অভিজ্ঞতা থেকে শিখেছে। আওয়ামী লীগ খুব ভালোভাবে লক্ষ্য করেছে বিএনপি আসলে কী করার চেষ্টা করেছে, কেন সেটা কাজ করেনি, তাহলে আমি আরো ভালোভাবে কিভাবে কন্ট্রোল করতে পারি। রিফর্মটা ওখানেই হয়েছে, হ্যাঁ, মানে ওইটা বলতে পারেন যে ওইটা ওইখানে হয়েছে। তারপরে যখন হচ্ছে 96-তে 2001-এ বিএনপি এসেছে, বিএনপি আবারও দেখেছে যে আওয়ামী লীগ কোনটা করার চেষ্টা করছিল ঠিক মতো করতে পারেনি। আমি আরেকটা উদাহরণ দিই যে কীভাবে এই জিনিসটা কাজ করেছে। ধরেন তত্ত্বাবধায়ক সরকার এটা তৈরি করা হলো, আওয়ামী লীগ 1996 সালে এসে চিন্তা ভাবনা করলো যে আচ্ছা আমার যদি নির্বাচনে জিততে হয় তাহলে আমার তত্ত্বাবধায়ক সরকারের যিনি প্রধান তার আমার দলীয় লোক হতে হবে। তো তারা অনেক খুঁজে পেতে বের করলো লতিফুর রহমান সাহেবকে, এবং যেটা হলো যে উনাকে যখন প্রধান বিচারপতি বানানো হয় তখন কিন্তু সিনিয়রিটি যে প্রিন্সিপাল সেটাকে ব্রেক করে বানানো হয়েছিল, অনেক গুরুত্বপূর্ণ একটা ব্যাপার। এই আশায় যে উনি দলের কাজ করবেন, লতিফুর রহমান সাহেব সেটা করেননি। উনি একটা ফ্রি অ্যান্ড ফেয়ার ইলেকশন হচ্ছে গিয়ে দিলেন। বিএনপি এটা দেখে সিদ্ধান্ত নিল 2001 সালে এসে যে না, শুধু এইটুকুতে হবে না, আমাকে একদম নিশ্চিত করতে হবে যে আমার দলের লোক। তারা খুঁজে বের করলো কে এম হাসান সাহেবকে, এবং দেখলো যে কে এম হাসান সাহেবকে যদি আমি তত্ত্বাবধায়ক সরকার প্রধান উপদেষ্টা বানাতে চাই তাহলে হচ্ছে না, তাহলে আমার বিচারপতির বয়সসীমা বাড়াইতে হবে। তো তারা কনস্টিটিউশন চেঞ্জ করে কে এম হাসান সাহেবকে বানিয়ে দিল হচ্ছে প্রধান বিচারপতি, যিনি অবসরপ্রাপ্ত হয়ে উনি তত্ত্বাবধায়ক সরকারের প্রধান উপদেষ্টা হবেন। তাহলে এই যে পলিটিক্যাল পার্টিগুলো, পরিণতিটা কি হলো, এবং এটার পরিণতিতেই তো হচ্ছে কি আমরা এখানে দেখলাম 111 হলো, সেই 111-এর পরে হচ্ছে গিয়ে আপনার 2008-এর নির্বাচন, তারপরে তত্ত্বাবধায়ক সরকারটাই বাতিল, তারপরে হচ্ছে আমরা অগণতন্ত্রের দিকে যাত্রা, যেটা বাড়তে বাড়তে একটা কঠিন আধিপত্যবাদী সরকারের সাথে। তাহলে আমাদের ছিলই হচ্ছে শুধুমাত্র নির্বাচনী গণতন্ত্র, সেটাকেও আমরা নষ্ট করেছি। মানে অনিয়মিতভাবে হোক, লুটপাটের মাধ্যমে হোক, কখনো ভালো নির্বাচন পেয়েছি, কখনো খারাপ নির্বাচন পেয়েছি। আপনার কাছে আমার প্রশ্নটা ছিল যে সামনে তো আরেকটা নির্বাচন, এখন রাজনৈতিক দলগুলোর যে অ্যাক্টিভিটিজ, যে ভাষায় কথা বলছে, প্রতিশ্রুতি দিচ্ছে, এইখানে গুণগত কোনো চেঞ্জ আছে কিনা? দেখুন, একটা কথা আমি বলি যে আপনি এমন আশা করতে পারেন না, এমন আশা করার কোনো অর্থ হয় না যে রাজনৈতিক দলগুলো সবাই ভালো হয়ে যাবে, ভদ্র হয়ে যাবে। দুনিয়ার কোথাও এরকম হয় না। কারণ আপনার হাতে দুইটা অপশন, আপনি জায়নামাজে বসে হচ্ছে গিয়ে প্রার্থনা করতে পারেন যে হে আল্লাহ আমার রাজনৈতিক নেতৃবৃন্দকে সবাইকে ভালো করে দেন, যাতে তারা সৎলোক হয়ে যায়, তারা ইসে করে, এই আশায় বসে থাকতে পারি আমরা। অ্যান্ড হচ্ছে গিয়ে তারপরে যা হয় আমাদের কপালে যা আছে সেইভাবে হচ্ছে গিয়ে আমরা চলতে পারি, এইটা হচ্ছে একটা রাস্তা। অন দি আদার হ্যান্ড, আপনি যেটা করতে পারেন, আপনি আপনার শাসন ব্যবস্থাটাকে এমনভাবে চেঞ্জ করতে পারেন যে যদি খারাপ লোকও বসে তারপরেও যেন সে খারাপ কাজটা করতে না পারে। পার্থক্য আছে এখানে দুইটা, যে একটা হচ্ছে ভালো লোকের উপর ডিপেন্ড করতেছি কবে আমার খারাপ লোকগুলো ভালো হয়ে যাবে, আর একটা হচ্ছে খারাপ লোকই আসুক, কিন্তু খারাপ লোক যখন এটা করতে যাবে সেটা করতে পারবে না। মানে ফর ইনস্টেন্স, যদি আমরা দেখেছিলাম যে আওয়ামী লীগ সরকার যখন তত্ত্বাবধায়ক সরকার বাতিল করতে চাইল, খারাপ লোক খারাপ কাজ করতে চাচ্ছে। এখন আমার সিস্টেমেটিক কোনো ধরনের ব্যবস্থা আছে কি না যে আমি খারাপ লোককে খারাপ কাজটা করতে বাধা দিব। বিএনপি যখন 2001 সালে এসে হচ্ছে গিয়ে আপনার তত্ত্বাবধায়ক সরকারের চেঞ্জ করতে চাচ্ছিল, এগেইন খারাপ লোক খারাপ কাজ করতে চাচ্ছে, এটাকে বাধা দেওয়ার মতো আমি কোনো সিস্টেমেটিক টুলস ডেভেলপ করেছি কিনা। এখন আমাদের এই জিনিসটা মাথায় রাখতে হবে, আমরা চেকস এন্ড ব্যালেন্স সিস্টেম খুবই বাজে এইটাই। সো দ্যাট ইজ হোয়াট উই নিড টু ডু। যে আমি এই কারণেই বলছি বারবার যে 2026 সালের ফেব্রুয়ারির নির্বাচনের পরে সবচেয়ে গুরুত্বপূর্ণ ব্যাপারটা হচ্ছে যে আপনি কি আশায় থাকবেন যে আমার নেতারা যারা ছিলেন তারা হঠাৎ করে একদিন ঘুম থেকে উঠে ডিসিশন নিলেন যে আমি আর খারাপ কাজ করব না, তওবা করলাম, আমি ভালো হয়ে যাব। আমার অপোজিশনে যারা ছিল তারাও বলল যে না, আমি আর কোনো ধরনের আন্দোলন করব না, 5 বছর এই সরকারকে আমি সময় দিব, কোনো ধরনের কনফ্রন্টেশনে আমি যাব না। আপনি এই আশায় থাকতে পারেন, কিন্তু তার ফলটা হিস্ট্রি বলে অন্য কোনো, আপনি এমন কোনো দেশ দেখাতে পারবেন যেই দেশে হচ্ছে গিয়ে রাজনৈতিক দলগুলো এইভাবে চিন্তা করে, বরং তারা যখন কোনো কিছু করতে চায়, যেমন আমাদের কনস্টিটিউশন অ্যামেন্ডমেন্ট খুব ইজি,
আমরা দেখেছি যে আমাদের মানুষজন একটা টেন্ডেন্সি আছে যেটাকে আমরা বলি ভোট অফ অ্যাঙ্গার, রাগের উপরে এসে করে দেয়। সো এইটা যদি মানুষজন দিতে থাকে, সেটাকে আটকানোর জন্য আমরা কোনো সিস্টেমেটিক মেজার করেছি কিনা, যেমন আমাদের উচ্চকক্ষের একটা ব্যাপার আছে, সেইখানে হচ্ছে কি আপনার কনস্টিটিউশনাল অ্যামেন্ডমেন্ট ঠেকানোর একটা, এখন এইটাকে আমরা ঠিকঠাক মতো ইন্ট্রোডিউস করতে পেরেছি কিনা। এবং সেইটা ইন্ট্রোডিউস করলে যেটা হবে যে আপনি যদি পলিটিক্যাল পার্টির অ্যাক্টর হন, আপনার কিন্তু স্বভাব চেঞ্জ হবে না, আপনি স্টিল চাবেন হচ্ছে কি এটা করতে, কিন্তু আপনি যখন এটা করতে যাবেন তখন আপনি দেখবেন যে আমি একটা বাধা পাচ্ছি। সো এই বাধাগুলো, এই কনস্ট্রেইনগুলো হচ্ছে কি আমাদের তৈরি করতে হবে, তাহলেই একমাত্র গণতন্ত্রের ভবিষ্যৎ যদি বলেন, গণতন্ত্র টিকে থাকা বলেন, সেইটার একটা অপরচুনিটি আমরা পাবো, সুযোগ আমরা পাবো। বাংলাদেশে কি স্বৈরতন্ত্রের কোনো ভবিষ্যৎ আছে? অবশ্যই আছে। আমি যেটা বললাম যে স্বৈরতন্ত্র তো আমি তো সবসময় দেখি, আপনি যদি এই চেক অ্যান্ড ব্যালেন্সগুলো যদি তৈরি করতে না পারেন, তাহলে কেন রাজনৈতিক দল স্বৈরতান্ত্রিক হবে না? আপনি চিন্তা করে দেখেন যে আমি একটা র্যাশনাল অ্যাক্টর, আমি যৌক্তিক সিদ্ধান্ত নিব। এখন আমি যদি ক্ষমতায় বসে দেখি যে আমার পক্ষে ক্ষমতা কেন্দ্রীভূত করা সম্ভব, আমি যদি ক্ষমতায় বসে দেখি আমি চাঁদাবাজি করলে, আমি যদি হচ্ছে গিয়ে পলিটিসাইজ করি, কোনো ধরনের কোনো কনসিকুয়েন্স নেই, বরং আমার দলের লোকজন ভালো থাকবে, আমি হচ্ছে প্রচুর টাকা পয়সা হচ্ছে গিয়ে মানে আর্ন করতে পারবো, দরকার হলে আমি পরে ইলেকশন সিস্টেমে আমি একটা কোনো একটা মেকানিজম করতে পারবো। কারণ আপনি আমাকে বলেন এইটা যদি থাকে, আপনি 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 কেন হচ্ছে আপনার ইনসেন্টিভটা কোথায়? তাহলে কি মানে গণতন্ত্রের ভবিষ্যৎ যতটা না অনিশ্চিত, সেটা থেকে স্বৈরতন্ত্রের ভবিষ্যৎ কি তার থেকে বেশি ব্রাইট হতে পারে? সেটা ডিপেন্ড করবে যে আপনি এই ইনস্টিটিউশনাল চেক অ্যান্ড ব্যালেন্সগুলো তৈরি করতে পেরেছেন কিনা, আপনি নর্মসগুলো তৈরি করতে পেরেছেন কিনা। কারণ আপনি যদি এই চেক অ্যান্ড ব্যালেন্সটা না থাকে, আমি ওটাই বলার চেষ্টা করছি যে আমার ইনসেন্টিভ হচ্ছে, ইনস্টিটিউশন মানেই তো হলো গণতন্ত্রের পিলারগুলো। হ্যাঁ, এই প্রতিষ্ঠানগুলো দাঁড়ায় থাকবে কি? অ্যাবসলিউটলি, প্রতিষ্ঠানগুলো এখানে হচ্ছে গিয়ে টিকে থাকার তো কোনো কারণ নেই। এখন আমি দুদক নিয়ন্ত্রণ করতে পারি, এইটা একটা অবস্থা। দুদক যেহেতু আমি নিয়ন্ত্রণ করতে পারি, আমি জানি যে আমি দুর্নীতি করলে কোনো সমস্যা নেই। এখন ধরেন যদি আমার সিস্টেমটা এরকম থাকে যে দুদককে আমি সম্পূর্ণ কন্ট্রোল করতে পারি নাই, তাহলে দুদক মাঝে মধ্যেই ঝামেলা করবে, এবং আমার মিডিয়া মোটামুটি স্বাধীন, তারা ওই নিউজটাকে পিক করবে। ওই নিউজটা পিক করার ফলে সেটা নিয়ে প্রচুর আলাপ আলোচনা হবে, একটা ব্লেমিং অ্যান্ড শেমিং হবে। এখন এইটার একটা লজ্জা আমার উপর পড়বে, আমার দলের উপরে পড়বে। এই যদি, এবং আমি জানি যে আমার আসলে নির্বাচন দিতে হবে, এছাড়া কোনো উপায় নেই, তখন আপনি কি করবেন? তখন আপনি যতই খারাপ মানুষ হই বা আমি যত খারাপ মানুষই হই, আমাকে কিন্তু বাধ্য হইতে হবে যে ঠিক আছে দুর্নীতি একটু কম করি, একটু হচ্ছে গিয়ে অন্যান্য অপোজিশনের সাথে একটু আলাপ আলোচনা করি, রাগঢাক রেখে, একটু আলাপ আলোচনা করি, আমার যা ইচ্ছা সেটা না করে দেখি অপোজিশন কি বলতেছে, ওর কোনটা নেওয়া যায় বা মানুষজন কি চাচ্ছে। দ্যাট ইজ হাউ আমার ইনসেন্টিভ চেঞ্জ হচ্ছে, আমার ডেমোক্রেটিক একটা সিস্টেমের মধ্য দিয়ে আমি ঢুকে যাচ্ছি। যেমন সংসদকে বলা হয় টেম্পল অফ ডেমোক্রেসি, তাহলে এই টেম্পলে কারা যাচ্ছে? বিগত দিনগুলোতে কারা গেছে? বলা হয়ে থাকে মানি অ্যান্ড মাসল পাওয়ার অলওয়েজ ডোমিনেটস। তাহলে এক্সিস্টিং সিচুয়েশনে থেকে যদি আপনি প্রেডিক্ট করেন কারা যাচ্ছে? আবারও সেই আগের কথা আসে যে আপনি এই যেটা বললেন যে মানি অ্যান্ড মাসল নিয়ে আপনি সংসদে গেলেন, আপনি সংসদে গিয়ে দেখলেন আপনি যে মানি অ্যান্ড মাসল নিয়ে বা আপনি ইনভেস্ট করে যেটা আসছেন, আপনি হচ্ছে গিয়ে সেই ইনভেস্টমেন্ট তুলে নিতে পারতেছেন। আপনি যা ইচ্ছা তাই করে আপনি হচ্ছে গিয়ে মানে সংসদে আপনার আইন প্রণয়নের গুরুত্ব নেই, আপনি হচ্ছে গিয়ে এখান থেকে এটা একটা টাকা উপার্জনের একটা রাস্তা, আপনি সেই টাকাটা উপার্জন করতেছেন এবং আবারও নির্বাচন করছেন। তাহলে আপনি তো এই মানি অ্যান্ড মাসলের উপরেই ডিপেন্ড করবেন। এখন ধরেন বাই এনি চান্স আপনি এই মানি এবং মাসল প্রচুর টাকা পয়সা খরচ করে আপনি সংসদে গেলেন, যেয়ে দেখলেন যে আমি তো যা ইচ্ছা তাই করতে পারতেছি না, আমি তো এই যে এটা ঘুষ দিয়ে এই কাজটা করাবো, মন্ত্রী সাহেব তো করতে পারতেছে না, কারণ আমার এই স্ট্যান্ডিং কমিটি খুব শক্তিশালী, আমার তারপর হচ্ছে গিয়ে অ্যাকাউন্টস অফিস অফ দ্য কমপ্লেন্ট অডিটর জেনারেল খুব শক্তিশালী, তা আমার তো পুরো টাকাটা মায়ের গেছে। এইটা যদি আপনি 5 বছর কন্টিনিউ করেন, তার পরের বার কি আপনি আর নির্বাচনে দাঁড়াতে ইন্টারেস্টেড হবেন? ইনভেস্ট করতে রাজি হবে না। সো সেটাই হচ্ছে কথা। এখন আমার পয়েন্টটা হচ্ছে ওইটা যে আপনি যদি মনে করেন যে আপনি ভালো মানুষকে সব নিয়ে এসে এখানে বসাই দিবেন, সেটা সম্ভব না। বরং আপনি যদি সেই ইনসেন্টিভ স্ট্রাকচারটা তৈরি করতে পারেন যে যেখানে খারাপ মানুষগুলো দূর, আমার তো আর লাভ হচ্ছে না কোনো, আমি এত পয়সা খরচ করব, গুন্ডামি করব, মারামারি করব করে সংসদে এসে দেখলাম যে আমি 20 কোটি টাকা খরচ করে সংসদে আসছি, 5 বছরে 1 কোটি টাকাও তুলতে পারতেছি না, পুরো জিনিসটা হচ্ছে আমার একটা লস প্রজেক্ট। তাহলে 5 বছর পরে তো আপনি আবার চিন্তা করবেন যে এই লস প্রজেক্ট আমি কেন নিব।
তখন দ্যাট উইল ক্রিয়েট অ্যান অপরচুনিটি তাহলে ফর এই যে আদার নির্বাচন ব্যবস্থা যেটা আমরা বাণিজ্যিকীকরণ বলে থাকি বা রাজনীতির বাণিজ্যিকীকরণ, এইখানে একটা পরিবর্তন তখন আসতে পারে, পরিবর্তন সূচনা হতে পারে। আপনি ডোনাল্ড ট্রাম্পের কথা বলছিলেন। ডোনাল্ড ট্রাম্প সম্পর্কে বলা হয়ে থাকে যেটা হচ্ছে রিপাবলিকান পার্টিতে এর আগেও এইরকম পপুলিস্ট ডেমাগগ আসার চেষ্টা করছে, কিন্তু রিপাবলিকান পার্টির গেট কিপিং তাকে ওই প্রাইমারি লেভেল থেকেই আউট করে দিছে। দিস টাইম বলা হয়ে থাকে যেটা আসলে রিপাবলিকান পার্টির গেট কিপিং ফেল করছে। দ্যাট মিনস আপনার পলিটিক্যাল পার্টিগুলোর একটা মেজর রোল এখানে প্লে করতে হয়। এগেইন আমরা যদি আমাদের রাজনৈতিক কালচারে ফিরে আসি, সেই কালচারের গত 1.5 বছরে প্রচুর সংস্কারের আলাপ আলোচনা হয়েছে, সংস্কার কমিশন হয়েছে, ডজন কমিশনের রিপোর্ট রেকমেন্ডেশন আসছে। রাজনৈতিক দলগুলোর ভিতরে কিন্তু কোনো সংস্কারের আলাপ আলোচনা আপনি নোটিস করেছেন? না, রাজনৈতিক দলগুলোর মধ্যে সংস্কারের কোনো আমি কোনো ইসে দেখিনি। আপনি ইলেকট্রাল সিস্টেম রিফর্ম কমিশন দিয়ে একটা প্রপোজাল দিয়েছিল, সেটাও আমি এটার বাস্তবায়ন দেখিনি। বাট ডোনাল্ড ট্রাম্পের যে কথা বললেন সেটা কিন্তু খুব গুরুত্বপূর্ণ একটা কথা, কারণ ডোনাল্ড ট্রাম্পের এক্সপিরিয়েন্স খানিকটা আমি একটু আগে পর্যন্ত যা বললাম না, সেটার দুর্বলতাটা ধরায় দেয়। কারণ আমেরিকান সিস্টেমটা আপনি খুব চমৎকারভাবে ডিজাইন করেছেন। ওনাদের মানে আপনি তাদের যে ফাউন্ডিং ফাদার্স, মেডিসনের কথাই বলি, তারপরে হচ্ছে কি আপনার জেফারসনের কথাই বলি, যারা বলি তো চমৎকারভাবে ডিজাইন করেছিলেন। এবং একটা সময় বলা হতো যে ওনারা আসলে ট্রাম্পের মতো কেউ আসতে পারে সেটা চিন্তা করেই ওনারা হচ্ছে গিয়ে করেছিলেন। এবং আমরা দেখেছিও যে 2016 থেকে 2020 সাল পর্যন্ত ট্রাম্প অনেক কিছু করার চেষ্টা করেও পাননি, কিন্তু ট্রাম্প এই টার্মে এসে দেখিয়ে দিচ্ছেন যে উনি আসলে করতে পারেন। তার মানে লেসন যেটা আমাদের জন্য, যে আমরা যে বলছি যে আমরা ইনস্টিটিউশনাল চেক অ্যান্ড ব্যালেন্স তৈরি করব, এই চেক অ্যান্ড ব্যালেন্স তৈরি করলেই যে সব কিছু হয়ে যাবে সেটাও কিন্তু আসলে সত্যি না। মানে ডেমোক্রেসির যে প্রোটেকশন সেটা কিন্তু সত্যি না। তার মানেটা কি? আমি যেটা বলতে যাচ্ছি, ধরেন আপনি এই উচ্চকক্ষ বানালেন, আপনি ধরেন একটু আগে আপনি যে কথাটা বললেন যে আপনি পলিটিক্যাল পার্টিতে কিছু রিফর্ম আনলেন, আপনি হচ্ছে গিয়ে ইলেকশনের যে সিস্টেম সেটাতে চেঞ্জ আনলেন, এটার কোনোটাই কিন্তু চিরস্থায়ী সমাধান দেয় না। এটার জন্য আপনার কি লাগবে, যে এটার যে উইকনেসগুলো, যেমন ইউ অলসো নিড আ ইন্ডিপেন্ডেন্ট মিডিয়া, যে মিডিয়া এই জিনিসপত্রগুলো দেখাবে। আপনার একটা সিভিল সোসাইটি লাগবে, যে সিভিল সোসাইটি যখন দেখবে যে আমরা একটা অপরচুনিটি পেয়েছি এই রাজনৈতিক দলগুলোকে জবাবদিহিতা রাখার জন্য, এটাকে আমরা কীভাবে ব্যবহার করতে পারি, এবং যখন হচ্ছে গিয়ে কেউ এটাকে কেড়ে নেওয়ার চেষ্টা করছে আমি কিভাবে এটাকে বাধা সৃষ্টি করতে পারি। সো আমার একটা অপরচুনিটি আছে, কিন্তু আমি জাস্ট একটা চেঞ্জ আজকে আনলাম, উচ্চকক্ষই বলি, কনস্টিটিউশনাল পজিশনই বলি, কেয়ারটেকার গভর্নমেন্টই বলি, আনলাম, এবং তাতে হচ্ছে আমার আগামী 50 বছরের সমস্যার সমাধান হয়ে গেল। ট্রাম্প কিন্তু আমাদের চোখে আঙ্গুল দিয়ে দেখিয়ে দিচ্ছে যে লুক, এই ইনস্টিটিউশনাল ব্যারিয়ারকে এটাকে চাইলেই দুর্বল করে দেওয়া যায়, এটাকে চাইলেই ভেঙে দেওয়া যায়। সো আমাদের ওই দিক থেকেও আমাদের একটা লং টার্ম চিন্তার দরকার আছে। সেই লং টার্ম চিন্তা কি হতে পারে? যেমন একটা জিনিস হতে পারে যে ধরা যাক, যেমন সিভিল সোসাইটির যে গ্রুপগুলো আছে, নাগরিক যে সমাজ আছে, আপনি যদি আবারও গত 14-15 বছরে দেখেন, তাহলে এই নাগরিক সমাজগুলোও কিন্তু এক ধরনের দলীয়করণের মধ্য দিয়ে গেছে। তারাও তাদের ভয়েসটা ঠিকঠাক মতো রেইজ করতে পারেনি, তারাও হচ্ছে সরকারের সাথে হচ্ছে তাদের ভয়েসটা একসময় আমরা আলাদা করে আর খুঁজে পাচ্ছি। ব্যবসায়ী সংগঠনদেরও ভয়েস, ব্যবসায়ী সংগঠনগুলো হচ্ছে গিয়ে এখন আমাদের যেটা করা উচিত, যে এই নাগরিক সমাজ যারা, তারা যাতে হচ্ছে গিয়ে তাদের রোলটা যথাযথভাবে হচ্ছে গিয়ে প্লে করতে পারে। যেমন ধরেন আপনি দুদককে কথার কথা আপনি স্বাধীন করলেন, এখন সমস্যা হচ্ছে আপনি দুদককে যে স্বাধীন করলেন, একটা সাধারণ মানুষ, একজন কৃষক যাকে হয়তো হচ্ছে বীজের জন্য ঘুষ দিতে হচ্ছে, বা একজন লোক যে হচ্ছে লোকাল গভর্নমেন্ট অফিসে যাচ্ছে, ইউনিয়ন পরিষদের অফিসে বা উপজেলা পরিষদের অফিসে, সেখানে যে তাকে ঘুষ দিতে হচ্ছে, এইটা তো একদম গ্রাসরুটের সমস্যা। এইটা উপর পর্যন্ত কিভাবে যাবে? এইটা একদম গ্রাসরুট থেকে আপনি এটাকে উচ্চকক্ষ পর্যন্ত কিভাবে নিয়ে যাবেন? এইটার জন্য কিন্তু কোনো রাজনৈতিক দলের আর কোনো আগ্রহ নেই। বড় জোর আপনি যেটা জোর জবরদস্তি করে আমরা যেটা করছি, আপনি স্বাধীন দুদক বানিয়ে দিলেন, উচ্চকক্ষ বানিয়ে দিলেন, লিখে দিলাম, হ্যাঁ লিখে দিলাম, কিন্তু এটা কিভাবে কাজ করবে এইটা কিন্তু হচ্ছে গিয়ে নেপালের এক্সপেরিয়েন্স উচ্চকক্ষের তো খুব বাজে। নেপালেরটা একটু ডিফারেন্ট জিনিস। নেপালের প্রপোর্শনাল রিপ্রেজেন্টেশনে ওরা উচ্চকক্ষে যে আপনার নমিনেশন সিস্টেম ইন্ট্রোডিউস করেছিল, সেখানে পরে রিপোর্ট আসছে যে নেতারাই তাদের আত্মীয় স্বজন এগুলোকে নমিনেট করে দিচ্ছে। অ্যাবসলিউটলি, সেটা আমি যেটা বললাম, যে আপনি একটা রুলস বানালেন, রুলস চেঞ্জ করলে না, আপনি যেটা পাবেন, আপনি একটা উইন্ডো অফ অপরচুনিটি পাবেন, একটা স্বল্প সময়ের সুযোগ পাবেন। এই সুযোগে যদি আপনি হচ্ছে গিয়ে এই সিভিল সোসাইটি অ্যাক্টর, মিডিয়া, তারা যদি তাদের জায়গাটাকে বুঝে নেয়, আপনার নেপাল পর্যন্ত তাকাতে হবে না, আপনি বাংলাদেশের দিকেই তাকান।
যে আপনি কেয়ারটেকার গভর্নমেন্ট করলেন কেন? আপনি করেছেন হচ্ছে ইলেকশনটা যাতে ফ্রি অ্যান্ড ফেয়ার হয়, তাই তো 96 সালে। তো আপনার তো মাত্র 5 বছর লেগেছে পলিটিক্যাল পার্টির এটা খুঁজে বের করতে, যে ঠিক আছে আমি কেয়ারটেকার গভর্নমেন্টই রাখবো, কিন্তু কেয়ারটেকার গভর্নমেন্টটাকে আমি কীভাবে নষ্ট করতে পারি, এটা বের করতে তো একটা পলিটিক্যাল পার্টির 5 বছর লেগেছে। সো এই 5 বছরের মধ্যে আপনি জুডিশিয়ারি ইন্ডিপেন্ডেন্সের জন্য আমরা কিছু করতে পেরেছিলাম কিনা? না। সিমিলারলি আজকে 2026 সালে এসে যখন আপনি এই অপরচুনিটিগুলো ক্রিয়েট করে দিবেন, তখন সিভিল সোসাইটি অর্গানাইজেশনগুলোকে চিন্তা করতে হবে এগুলোকে টিকিয়ে রাখার জন্য আমরা আর কী কী করতে পারি, আমরা জনগণের অংশগ্রহণকে কিভাবে বাড়াতে পারি, জনগণকে হচ্ছে গিয়ে কীভাবে ইনক্লুড করতে পারি। আমরা যেটা বলি একটা হুক তৈরি করা, এই হুকগুলোকে যদি আমরা তৈরি করতে পারি তাহলেই আপনার যেটা বললেন যে 50 বছরেও এই গণতন্ত্র টিকে থাকবে। আদারওয়াইজ যদি কোনো কিছু আমরা করতে না পারি 5 বছরও টিকবে না। আপনি যদি শুধুমাত্র ইনস্টিটিউশনগুলো বিল্ড করেন কিন্তু তারপরে এই যে হুকগুলো তৈরি করা, লিঙ্কেজগুলো তৈরি করা এইটি না করেন, তাহলে বড়জোর 10 বছর টিকবে, এর চেয়ে বেশি টিকবে না। এই হচ্ছে গিয়ে সোজা হিসাব। ইনস্টিটিউশন যদি আমরা ডেভেলপ না করি তাহলে কেয়ারটেকার গভর্নমেন্ট তো আসলে সলিউশন না। কেয়ারটেকার গভর্নমেন্ট তো হচ্ছে আমাদের রাজনৈতিক ব্যবস্থার প্রতি রাজনৈতিক দলগুলো যে ইনস্টিটিউশন হওয়া উচিত, ইনস্টিটিউশন হতে পারেনি, তাদের প্রতিও তো একটা অনাস্থা। 5 বছরের জন্য সে দেশ পরিচালনা করছে, লক্ষ লক্ষ কোটি টাকার বাজেট ইমপ্লিমেন্ট করে যাচ্ছে, কিন্তু যখন নির্বাচন দেওয়ার সময় আসে তখন জনগণও তার উপর আস্থা রাখতে পারে না, আবার রাজনৈতিক দলগুলো তার উপর আস্থা রাখতে পারে না। তাহলে তো আমাদের ডেমোক্রেসির ভবিষ্যৎ চিন্তা করতে হলে আমাদের কেয়ারটেকার সিস্টেম থেকেও বের হয়ে আসতে হবে একসময়। সেটা হচ্ছে যে যেটা বললাম যে আপনাকে ধীরে ধীরে বা ধাপে ধাপে করতে হবে। যে অফকোর্স আপনি যেটা বললেন সেটা অ্যাবসলিউটলি রাইট, দ্যাট এটা হচ্ছে সিটিজেনের পলিটিক্যাল পার্টিগুলোর উপর ট্রাস্টের অভাব, যে আপনি তাকে বিশ্বাস করতে পারছেন না। এবং যেটা আমি বললাম যে আপনি যদি এখন যে জায়গাটায় ট্রাস্টের ব্যাপার আছে, ট্রাস্টটা যদি আপনার বাড়াতে হয়, ওই যে একটু আগে আমরা বললাম যে আপনি অর্থলোভী লোকজনকে সংসদে নিয়ে আসছেন, আপনি ইনসেন্টিভ স্ট্রাকচারটা একটু চেঞ্জ করে দেন, অর্থলোভী লোকগুলোর বদলে যদি অন্য কোনো লোক আসার শুরু হয়, 5 বছর বা 10 বছর যদি আমরা সেভাবে যেতে পারি, তাহলে আপনি হচ্ছে গিয়ে কেয়ারটেকার গভর্নমেন্টটাকে চেঞ্জ করে হয়তো ইলেকশন কমিশনকে আরও বেশি শক্তিশালী করে আপনি সে কাজটা করতে পারবেন। কিন্তু সেটার জন্য আমাদের একটা প্রক্রিয়ার মধ্য দিয়ে যেতে হবে, আমরা হঠাৎ করে এক লাফে সেটা আমরা এই মুহূর্তে করে ফেলতে পারবো না। যেমন এমপিরা দেশ সম্পর্কে বলা হয় তারা আইন প্রণেতা এবং হচ্ছে আপনার ওয়াচডগ হিসেবে কাজ করবে, সরকারি বিভিন্ন মন্ত্রণালয় কর্মকাণ্ড ওয়াচডগ হিসেবে। তারা তো স্থানীয় উন্নয়নমূলক কর্মকাণ্ডে বেশি ইন্টারেস্টেড। স্থানীয় সরকার যেহেতু আমাদের এখানে দুর্বল, তাহলে যদি এমপিদেরকে আপনার স্থানীয় উন্নয়নমূলক কর্মকাণ্ড থেকে উইথড্র করা যায় বা রেস্ট্রিক্ট করা যায় যে এখানে তাদের কোনো ভূমিকা নাই, তাহলে ওই যে আপনার ইনভেস্টমেন্ট উঠানো সেটাও তো তখন প্রশ্নের মুখে পড়বে। ইউ আর রাইট, অ্যাবসলিউটলি রাইট। আবার ব্যাপারটা একটু অন্য অ্যাঙ্গেল থেকে চিন্তা করে দেখেন তো, মানে জিনিসটা এইভাবে না, মানে ইজি সলিউশন আমাদের নেই। আপনি যখন ইলেকশনে এখন ভোট চাইতে যাবেন, আপনি যদি যে জনগণকে বলেন যে বাবা আমি রাইট টু ইনফরমেশন একটা বানাই দিছি, এই কারণে আমাকে ভোট দাও, জনগণ আপনাকে ভোট দিবে? আপনাকে তো বলতে হবে যে আমি জিতলে এখানে একটা ব্রিজ বানাই দিব, আমি এখানে। এখন আপনি জনগণের সাথে যে নেগোসিয়েশন বা বার্গেইনে যাচ্ছেন সেটা আছেই হচ্ছে গিয়ে লোকাল গভর্নমেন্ট স্ট্রাকচারের উপরে বেস করে। এবং আপনি জানেন আপনার ভোট একাধিক, শুধুমাত্র যে ব্রিজ বানানো তো দুইটা জিনিস, একটা হচ্ছে জনগণ উপকার পাবে সেটা একটা, আরেকটা হচ্ছে ব্রিজ বানানোর ফাঁক দিয়ে যে অর্থের লেনদেন হবে সেটাতে আমি কিছু ভাগ পাবো এবং আমার দলের যে লোকজন আছে তাদেরকেও আমি কিছু টাকা পয়সা দিয়ে তাদের উপর হচ্ছে গিয়ে আমি আমার কর্তৃত্বটা ধরে রাখতে পারবো, কারণ তাদের সাপোর্ট ছাড়া আমি আবার পরের ইলেকশন করতে পারবো না। এটা তো একটা ভিশাস সাইকেলের মধ্যে পড়ে আসছে, ভিশাস সাইকেল, এবং এটা তো কনফ্লিক্ট অফ ইন্টারেস্ট। অ্যাবসলিউটলি। সো সেই ক্ষেত্রে আপনাকে মানে অনেকগুলো জিনিস চেঞ্জ করতে হবে। যেমন আমরা বললাম যে হ্যাঁ এমপিদের এটা করতে হবে, কিন্তু আমি এই ধরনের কোনো স্ট্রাকচার তৈরি করতে পারলাম না পার্লামেন্টে যে আসলে এমপিরা শুধুমাত্র আইন প্রণয়নই করবেন, এর বাইরে এসে করবেন না। আবার ধরেন আপনি এটা আইন করে দিলেন, কিন্তু আপনি এটার জন্য তো আপনার ডিসেন্ট্রালাইজেশন করতে হবে, বা আপনার হচ্ছে গিয়ে যেটাকে আমরা বিকেন্দ্রীকরণ বলি সেটা করতে হবে। এখন বিকেন্দ্রীকরণ যে আপনি করবেন সেই অনুযায়ী আপনার লোকাল লেভেলে যারা নির্বাচিত জনপ্রতিনিধি তাদের আপনি যথেষ্ট পরিমাণ ক্ষমতা দিচ্ছেন কিনা, টাকা দিচ্ছেন কিনা, বাজেটের বরাদ্দ দিচ্ছেন কিনা, সেটা দিচ্ছেন না, তো তাহলে তো জনগণ উভয় দিক থেকেই ক্ষতিগ্রস্ত হবে। তা আমাদের যেটা আমি বললাম যে আমাদের হচ্ছে এই জিনিসটা মাথায় রেখে পরিকল্পনাগুলো সাজাতে হবে, আদারওয়াইজ মানে হুট করে কিছু একটা করে দেওয়া সবসময় খুব ভালো সলিউশন এনে দেয় না। আপনি শুরুর দিকে যেমন বলছিলেন যে অনেকেই বলছে যে আগামী নির্বাচনের মাধ্যমে গণতন্ত্রের উত্তরণ ঘটবে, তাহলে শেখ হাসিনার সরকারের অভ্যুত্থানের মুখে পদত্যাগ, তার দেশ ছেড়ে চলে যাওয়া, অনেক মন্ত্রীও হচ্ছে এখন দেশ ছেড়ে চলে গেছে, অনেকে মামলায়
আটক আছেন, তাহলে এই মুহূর্তে কি বাংলাদেশে গণতন্ত্র নাই? এই মুহূর্তে রাইট নাও আপনি যদি স্ট্রিক্টলি ডেমোক্রেসির ডেফিনেশনের জায়গা থেকে আসেন, তাহলে দিস ইজ নট ডেমোক্রেসি। কারণ ডেমোক্রেসি হতে হলে তো আপনার ইলেক্টেড রিপ্রেজেন্টেটিভ থাকতে হবে, ঠিক আছে? আমরা তো জানি, আমরা তো এটাকে বলতেছি অন্তর্বর্তীকালীন সরকার, এটা হচ্ছে ট্রানজিশনাল গভর্নমেন্ট, যে গণতন্ত্রের দিকে আমাদের নিয়ে যাবে। সো আমরা যে মানে গণতন্ত্রের মিনিমাম ডেফিনেশন হয় নির্বাচিত জনপ্রতিনিধি, সেটুকু তো আমরা পাবো হচ্ছে ফেব্রুয়ারিতে। এই গভর্নমেন্ট হচ্ছে সাহায্যকারী সরকার, যে আমরা যে একটা নন ডেমোক্রেটিক একটা সিস্টেমে ছিলাম, আমরা যে একটা অথরিটেরিয়ান সিস্টেমে ছিলাম, একটা অটোক্রেটিক সিস্টেমে ছিলাম, সেটা থেকে ট্রানজিশনের প্রক্রিয়াটাকে হচ্ছে গিয়ে সে ঠিক করে দিচ্ছে। এই সরকার হচ্ছে সেই সরকার। এই ট্রানজিশন প্রক্রিয়াটা যদি আপনাকে মার্কিং করতে বলা হয়, মার্ক দিতে বলা হয়, তাহলে আপনি ধরেন 100-এ কেমন মার্কস দিবেন? এইটা আসলে ডিপেন্ড করে অনেক কিছুর উপরে। যেমন ধরেন হচ্ছে গিয়ে ইন আ ওয়ে শেখ হাসিনা পালিয়ে যাওয়ার পরে যে অবস্থাটা হয়েছিল, যে একটা অ্যাবসলিউট ক্যাওসের জায়গা, যেটা ইন্টারন্যাশনাল যে সিকিউরিটি সেটাও একটা থ্রেটের মধ্যে পড়েছে। তারপরে হচ্ছে কি আপনার যদি মনে থাকে পুলিশের যে অবস্থা, এই সকল কিছুর অবস্থা, এই জায়গাটা থেকে একটা পুলিশ তো প্রায় এক সপ্তাহ ছিলই না। এটাতে জনগণের কৃতিত্ব অনেক বেশি। তারপরেও এই একটা স্টেবল জায়গায় নিয়ে আসার জন্য অফকোর্স ইন্টারিম গভর্নমেন্ট একটা খুব ভালো নাম্বার পাবে। আমি এটাকে হচ্ছে গিয়ে 70-80 এরকমও দিতে রাজি আছি, 80-85 আমি দিতে রাজি আছি। তারপরে এসে আপনার যখন হচ্ছে গিয়ে নিরাপত্তা নিশ্চিত করার যে জায়গাটা, সেই জায়গাটাতে এসে হচ্ছে গিয়ে আমি তখন কিন্তু আর এত হাই মার্কস করতে পারতেছি না, কারণ ইনিশিয়াল যে ক্রাইসিসটা সেইটাই ইন্টারিম গভর্নমেন্ট খুব চমৎকারভাবে সামলিয়েছে। তারপরে এটাকে যখন একটা স্টেবিলিটির জায়গায় নিয়ে আসার কথা, সেই ক্ষেত্রে কিন্তু হচ্ছে গিয়ে আমরা সেটা দেখিনি, বরং উল্টো যেটা অনেকগুলো পোস্ট আপরাইজিং কান্ট্রিতেই হয়, যে এক ধরনের মব বা মবক্রেসি আমরা যেটা বলি, সেইটার সামনে চলে আসা, সেটাকে সামলাতে ব্যর্থতা। আমি ওই জায়গাটা এসে হচ্ছে কি আর সরকারকে 40-45-এর বেশি নাম্বার আমি দেব না। আবার রিফর্ম যে প্রক্রিয়া সেটা শুরু করা, সেটাকে ডিল করাতে সরকারের শুরুর দিকের যে পারফরমেন্স, দ্যাট ওয়াজ ভেরি ব্যাড। সরকার এটাকে জনগণের অংশগ্রহণ একদম, এবং এটাতে ছিল না নোট অফ ডিসেন্ট এই সংক্রান্ত, এটা কোন জায়গায় যাচ্ছে সেটাও হচ্ছে কি পরিষ্কার না। শেষ পর্যন্ত একটা সমাধানে আমরা এসেছি। সো এইখানে সরকার হয়তো 60-65 এরকম একটা মার্কস হচ্ছে গিয়ে পেতে পারে। সো আমি যেটা বললাম যে এইরকম, এবং আবার অন্যদিকে যদি হচ্ছে গিয়ে জনগণের অধিকার নিশ্চিত করা, আমাদের কথা বলার অধিকার, সেই জায়গাটা হচ্ছে গিয়ে সরকার একটা ভালো মার্কস পাবে। কিন্তু একই সাথে আমাদের রিলিজিয়াস বা এথনিক মাইনরিটি তারা কতখানি নিশ্চিন্তে আছেন, সেই জায়গাটা সরকারের মার্কস কথা বলার অধিকারটাও কি অনেক বেশি নিশ্চিত? ট্যাগিং এর কোনো ভয় আছে কিনা? সেটা আছে, কিন্তু সেটা সরকার থেকে আসছে না। আমি বলছি পার্থক্যটা হচ্ছে আগের রেজিমে যেটা হতো যে সরকারই আপনাকে ট্যাগটা দিত, এখানে যেটা হচ্ছে সরকার আপনাকে ট্যাগ দিচ্ছে না, একটা সাপোর্টিং বা একটা মব দিচ্ছে। সরকারের ব্যর্থতা হচ্ছে সরকার এই মবক্রেসিটাকে কন্ট্রোল করতে পারছে। তাহলে মবক্রেসির ভবিষ্যৎটা কি? দ্যাট ইজ ভেরি ইম্পর্টেন্ট। এইটা আমার ধারণা যে এই যে আমরা যেটা দেখলাম মবক্রেসি, এটা একটা মনস্টার তৈরি হয়ে গেছে। এই মনস্টারটাকে নেক্সট গভর্নমেন্ট বা নেক্সট সরকার কিভাবে ডিল করবে, এইটা হচ্ছে খুব গুরুত্বপূর্ণ একটা প্রশ্ন। আমি যেটা বলতে চাচ্ছিলাম যে এই পোস্ট আপরাইজিং কান্ট্রিগুলোতে সবগুলোতে এরকম একটা মবক্রেসির উদ্ভব যে হয় না তা না, এটা খুব অস্বাভাবিক ঘটনা না। পার্থক্যটা হচ্ছে এই জায়গায় যে যারা এরকম করতে চাচ্ছেন বা করছেন, তাদেরকে আপনি পলিটিক্যাল প্রসেসে অ্যাসিমিলেট করতে পারছেন কিনা। যখন তারা অন্যের অধিকারকে কেড়ে নেওয়ার জন্য কাউকে মেরে ফেলা বা এগুলোকে প্রমোট করার চেষ্টা করছেন, আপনি সেটাকে শক্ত হাতে দমন করছেন কিনা, কিছু ক্ষেত্রে আপনি স্ট্রং পজিশন নিয়েছেন কিনা। এই সরকার আনফর্চুনেটলি সেই ক্ষেত্রে খুব সক্ষমতা দেখাতে পারেনি এখন, এবং যেটা হয়েছে যে এটার পাওয়ারটা আরও বেড়েছে। আমার যেটা ধারণা, আগামী সরকারের সময়ও যে সরকারই জিতে আসুক, তাকেও এটাকে ডিল করতে হবে। এখন সে এটাকে কত সাকসেসফুলি ডিল করতে পারে, নেক্সট গভর্নমেন্ট পলিটিক্যাল প্রসেসে তাকে অংশগ্রহণের সুযোগ দেওয়া, এইটা বলে দেওয়া যে তুমি অংশগ্রহণ করো, খুব ভালো কথা, কিন্তু মিনিমাম ডেমোক্রেটিক নর্মস, মানুষের অধিকার, যে একে এটা না করলে মেরে ফেলতে হবে, এ হচ্ছে এই, সো একে মেরে ফেলা হচ্ছে গ্রহণযোগ্য, এই ধরনের পজিশন যখন নিবে সরকার হচ্ছে গিয়ে সেটাকে শক্তভাবে দমন করতে হবে। সো এই যে ব্যালেন্সটা করা, একদিকে তার একটা পলিটিক্যাল স্পেস তৈরি করে দেওয়া, আবার আরেকদিকে সে যখন অতিরিক্ত জায়গায় চলে যাচ্ছে সেইটাকে কন্ট্রোলের মধ্যে দিয়ে আসা, সেটার উপর ডিপেন্ড করবে হচ্ছে মবক্রেসির ভবিষ্যৎ।
নির্বাচনের আগে যেটা আমরা বলছিলাম, নির্বাচনের মাধ্যমে গণতন্ত্র উত্তরণ হবে, এই মুহূর্তে মানুষের সাথে যদি কথা বলা যায়, তিন ধরনের মানুষ পাওয়া যায়। এক ধরনের একদম নৈরাশ্যবাদী, কিছুই হলো না, ভালো কিছু হবেও না। আরেক ধরনের আছে আশাবাদী, ইতিবাচক পরিবর্তন আসবে এই ধরনের একটা আশায় বুক বেঁধে আছে। আরেকটা গ্রুপ আছে যারা বলছে আমরা আসলে দুইয়ের মাঝামাঝি বাস্তববাদী। এই যে একটা কনফ্লিক্ট, দ্বন্দ্ব সৃষ্টি হয়েছে, এর ভিতর দিয়ে আমরা নির্বাচনে যাচ্ছি। এই সিচুয়েশনটা কি ইন্ডিকেট করে যে এখন যারা ইন্টারিম গভর্নমেন্টে আছে, যে আস্থার পরিবেশটা তৈরি করার কথা ছিল, সেই আস্থার পরিবেশটা কি আসলে তৈরি হয়নি? এখানে তো কিছু গ্যাপ আছে, কিন্তু আমি একটু সিম্প্যাথেটিকই থাকবো অন্তর্বর্তীকালীন সরকারের প্রতি। কেন আমি বলি যে এগেইন আমরা একটা গণ অভ্যুত্থান পরবর্তী বাস্তবতায় আছি, এইটা আমাদের একটু মাথায় রাখতে হবে। এবং গণ অভ্যুত্থান পরবর্তী বাস্তবতা, আপনি যদি আরব স্প্রিংয়ে যে দেশগুলো গিয়েছে, আপনি ইজিপ্ট দেখেন, আপনি তিউনিশিয়া দেখেন, আপনি লিবিয়া দেখেন, সিরিয়া দেখেন, এই দেশগুলো যদি দেখেন, প্রত্যেকটা দেশই একটা টার্ময়েলের মধ্যে দিয়ে গেছে। এর মধ্যে তিউনিশিয়া এটাকে ম্যানেজ করতে পেরেছে। আমরা লিবিয়ার অবস্থা জানি, একদমই কিছু করতে পারিনি, সেখানে ইন্টারন্যাশনাল একটা ফ্যাক্টর ছিল। আমরা ইজিপ্টে দেখেছি হচ্ছে গিয়ে গণতন্ত্রের হচ্ছে গিয়ে পতন ঘটেছে। সো ইজিপ্টের এইটার উপরে একজন পলিটিক্যাল সায়েন্টিস্ট, পলিটিক্যাল সোশ্যালিস্ট আমি বলবো, আসেফ বায়াত খুব চমৎকার একটা লেখা লিখেছিলেন। যে ওইখানে উনি একটা কথা বলেছেন যে আপরাইজিং পরবর্তী সোসাইটিতে উনি এটাকে বলেছিলেন দ্য অ্যাগনি অফ ট্রানজিশন। ট্রানজিশনের কিছু অ্যাগনি আছে। একটা অ্যাগনি হচ্ছে কি, আপনি আজকে বিপ্লবে অংশগ্রহণ করলেন এবং আপনি সব কিছু চেঞ্জ করে দিলেন, আপনার মধ্যে প্রচুর আনন্দ, একই সাথে আপনার এক্সপেকটেশন অনেক হাই, আপনি অনেক কিছু আশা করছেন এই সরকারের কাছ থেকে, এবং এই এক্সপেকটেশনটা এত বেশি হাই যে আপনি যখন হচ্ছে গিয়ে এইটা কমা শুরু করবে, তত আপনার হতাশা বাড়তে থাকবে। কারণ আপনি যদি কিছু সার্ভে দেখেন যে এই গভর্নমেন্ট আসার পরে যে এই গভর্নমেন্টের অ্যাকসেপ্টেন্স রেট কত, আপনি দেখবেন যে হচ্ছে একটা সার্ভে আমার যতটুকু মনে পড়ে 97% দেখিয়েছিল, আরেকটা বোধহয় 70, 75, 80। এই বিশাল এক্সপেকটেশন, এই বিশাল এক্সপেকটেশন কোনো দুনিয়ার কোনো সরকারের পক্ষে কোনো দিন মেটানো সম্ভব না। সো এটা নামতে থাকবে। এই নামা অবস্থায় এটাকে সরকার কতখানি ম্যানেজ করতে পেরেছে। সো এই ডিফিকাল্ট টাইমটা হচ্ছে গিয়ে অন্তর্বর্তীকালীন সরকারের জন্য সত্যি। সো আমি এটাকে খানিকটা সহমর্মিতার সাথে দেখি, কিন্তু একই সাথে যে আমি যেটা বললাম, যে জায়গাগুলোতে একটা শক্ত অবস্থান নেওয়ার কথা ছিল, সরকার সেই শক্ত অবস্থানগুলো নিতে পারেননি। এবং আপনি এখনও দেখছেন যে আমাদের যে স্বরাষ্ট্র উপদেষ্টা বা স্বরাষ্ট্র হিসেবে যারা আছেন, মানে উনারা আসলে অনেক সময় কি দায়িত্ব পালন করছেন না আমাদেরকে একটা কমিক রিলিফ দিচ্ছেন, এই জিনিসটাও আমি আসলে খুব পরিষ্কার। তাহলে একটা ভালো নির্বাচন হবে কিভাবে? এইটা একটা চ্যালেঞ্জ, কিন্তু একই সাথে যেটা হচ্ছে এগেন আমি একটু রেশনাল, আমি যেটা বলি যে একটু রেশনাল এইসব জায়গা থেকে চিন্তা করি। একটা ভালো নির্বাচন হওয়া এই মুহূর্তে আপনি যে রাজনৈতিক দলগুলো যদি আপনি দেখেন, যারা ক্ষমতার বাইরে আছে বা যারা হচ্ছে পালিয়ে গেছে, তাদেরটা আমি বাদ দিচ্ছি, তাদেরটা আমি পরে নিয়ে আসছি। এই মুহূর্তে আপনি যদি অন্তর্বর্তীকালীন সরকারকে দেখেন, তাদের অধিকাংশই আর আসলে এটাকে টেনে নিয়ে যাওয়ার কোনো ইন্টারেস্ট নেই। তারাও, এটা খুব পরিষ্কার যে তারাও হচ্ছে দায়িত্বটা টায়ার্ড বুঝিয়ে দিয়ে চলে যেতেছেন। বিএনপি জানে যে দে হ্যাভ আ ভেরি গুড চান্স অফ ফর্মিং দ্য নেক্সট গভর্নমেন্ট। সো সেও চায় ইলেকশনটা, সে তো আরও আগে থেকেই চায়। জামাত জানে যে তারা এখন খুব একটা ভালো পজিশনে আছে, তারা যদি ক্ষমতায় নাও আসে, there is a very good possibility তার খুব স্ট্রং একটা অপোজিশন হবে। এনসিপি যদি ওয়েট করতে চাও, তার সেই অর্গানাইজেশনাল ক্যাপাসিটি এই মুহূর্তে, তাহলে প্রত্যেকটা রেশনাল অ্যাক্টরের জন্য একটা মোটামুটি গ্রহণযোগ্য ইলেকশন হচ্ছে একটা মানে অপশন, এবং সবচেয়ে ভায়াবল বা ফিজিবল অপশন। এখন এইটার আপনি যে প্রশ্নটা করলেন যে এইটা হবে কিনা, সেটা অনেকাংশেই ডিপেন্ড করে সরকারের ক্যাপাসিটিটা আছে কিনা। এইখানে ঘাটতি আছে। মানে আমার যেটা বড় সমস্যা, বা আমার ধারণা আপনিও হয়তো একমত হবেন, যে যেটা বড় সমস্যা এটা হচ্ছে সরকার এটা বুঝতে পারছে কিনা যে আমার যেই স্বরাষ্ট্র উপদেষ্টা বা স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সাথে যারা আছেন, তারা কতখানি প্রস্তুত, সেই জায়গায় কী চেঞ্জ আসবে সেগুলোকে তারা ঠিকভাবে ডিল করতে রাজি হচ্ছেন কিনা, এবং তার চেয়ে বড় কথা তারা সমস্যাটাকে অ্যাকনলেজ করছেন কিনা। এইটা যদি তারা ঠিকঠাক মতো করেন, যেমন আজকে আপনি দেখেছেন খুব সহজ যে নির্বাচন কমিশনার, প্রধান নির্বাচন কমিশনার একটা উদ্ভট একটা বক্তব্য দিলেন যে হ্যাঁ 2-1 খুন খারাপি হয়, এইটা হচ্ছে ডিনাইল, এইটা হচ্ছে প্রবলেম। কারণ আপনি যদি এইটাতেই থাকেন, একটা বাবলের মধ্যে থাকেন যে সব ঠিক আছে আমি করতে পারবো, তাহলে আপনার যেই মানে আপনি যে সন্দেহটা করছেন সেটা একদম জাস্টিফাইড, যে আমরা কি ইলেকশন ঠিকঠাক মতো হবে। কিছুদিন আগে একটা জরিপেও কিন্তু আসছে, যেটা হলো এখনো বলা হচ্ছে, অনেকেই বলছেন ফেব্রুয়ারিতে নির্বাচন একটা হবে, কিন্তু এটা কতটুকু
অবাধ, সুষ্ঠু, নিরপেক্ষ হবে সেইটা সংশয় মানে 57% মতো মানুষের মধ্যে এটা আছে। আচ্ছা, আরেকটা বিষয় আমরা একটু যেতে চাই, সেটা হলো সারা দুনিয়া জুড়েই বলা হচ্ছে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স, এআই, এটা ডেমোক্রেসির জন্য নতুন একটা থ্রেট। এর যেমন অপরচুনিটি আছে তেমনি এটার রিস্কও আছে। বাংলাদেশের ডেমোক্রেসির জন্য এটার অ্যাডভান্টেজ, ডিসঅ্যাডভান্টেজ বা রিস্ক, থ্রেট পারসেপশন কি কি? এটা তো অনেক সময় আপনি এটাকে কিভাবে ব্যবহার করবেন সেটার উপরে, কিন্তু আমরা যেটা দেখছি যে সোশ্যাল মিডিয়া বা এইগুলোতে হচ্ছে কি এটার যে ইউটিলাইজেশনটা এবং নির্বাচনের সময়ে হয়তো এইটার অপব্যবহার বা বলি বা যাই বলে সেটা হয়তো বেড়ে যাবে। সো ইস্যুটা হচ্ছে গিয়ে এইটাকে সরকার আইনগতভাবেই বলি বা প্রযুক্তিগতভাবেই বলি এটাকে নিয়ন্ত্রণ করার চেষ্টা করতে যাচ্ছে কিনা। বর্তমান বাস্তবতা এটা একটা থ্রেট হিসেবে আসার পসিবিলিটিটাই আমি বেশি দেখি, বাট এটাকে আটকে রাখাও আসলে আপনি যাবেন না। সো এটাকে আপনি কিভাবে অ্যাকোমোডেট করবেন আপনার পলিটিক্যাল স্পেসে, সেটার হচ্ছে কি আপনার চিন্তা করতে হবে নতুনভাবে। সেই ধরনের উদ্যোগ কি আমরা দেখতে পাচ্ছি, মানে যেটার উপর আস্থা রাখা যায়? এখন পর্যন্ত দেখছি না। এখন পর্যন্ত যেটা ভালো জিনিস আমরা কিছু ফ্যাক্ট চেকার বা এগুলা এসে হয়েছে, বাট এটা আরো ডিটেলসে হচ্ছে গিয়ে। তাহলে কি আমাদের গণতন্ত্রের ভবিষ্যৎ পথটা মসৃণ নয়? অফকোর্স কখনোই না, গণতন্ত্রের পথ কখনোই মসৃণ না। মানে আমাদের কখনোই ছিল না। আমাদের গণতন্ত্র তো আসলে অন্য দেশের গণতন্ত্র থেকে কমপ্লিটলি একটু মানে আমাদের মডেলে যেটা বলা হয়, তো সেই পথটা মসৃণ নয়। তাহলে একটা কথা আমরা যেটা শুনি না, আমাদের এক্সপিরিয়েন্স দেখুন, পৃথিবীর কোনো দেশেরই গণতন্ত্রের পথ হচ্ছে কি সে না। এই যে আমি যেটা বললাম যে আপনি এক পায়ে গিয়ে দুই পা পেছানো, এরকম অনেকগুলো দেশই হয়েছে। আমি একটু আগে যেটা বললাম যে আপনি যে দেশগুলোকে কালার রেভলিউশন বলা হয়, মানে জর্জিয়া যেভাবে শুরু করেছিল আজকে সেই জায়গায় নাই। ইউক্রেনের অবস্থা যদি দেখেন, সে মানে তার যে আন্দোলন এবং গণতান্ত্রিক যে অভিযাত্রা সেই জায়গায় সে নাই। আপনি আরব স্প্রিংয়ের কথা আমরা একটু বললাম, ইভেন তিউনিশিয়াও এখন হচ্ছে বেশ কিছু প্রবলেমে ফেস করেছে, ইজিপ্ট তো যেতেই পারেনি। সো প্রত্যেকটা দেশে গণতন্ত্রের অভিযাত্রা সবসময়ই মানে আমরা যদি হচ্ছে আপনি একবিংশ শতাব্দীর দিকে তাকান বা 70-90-এর দিকে তাকান, 90-এর কথাই চিন্তা করেন, ইস্টার্ন ইউরোপের যে দেশগুলো যেটা কমিউনিজম থেকে বের হয়ে একটা গণতান্ত্রিক পুঁজিবাদী শাসন ব্যবস্থার দিকে যাওয়া তৈরি করেছিল, আজকে তো তারা হচ্ছে কি সেই জায়গায় নাই। ইস্টার্ন ইউরোপিয়ান যে দেশগুলো যেটা একসময় শক্তিশালী গণতান্ত্রিক দেশ ছিল, সেটাও তো সেইখানে নাই। এটা খুব স্বাভাবিক একটা প্রক্রিয়া। আপনি ডেভেলপমেন্ট স্টাডিজের একজন টিচার, একজন রাজনৈতিক বিশ্লেষকও বটে। এইটুকুকে বাদ দিয়ে যদি একজন সাধারণ নাগরিক হিসেবে আপনার এক্সপেকটেশনের কথা আমি জানতে চাই, যেটা আগামী 25 বছর পরে আপনি বাংলাদেশের গণতন্ত্রকে কোথায় দেখতে চান? এটা খুব ডিফিকাল্ট একটা, যে মানে ধরেন এই রাজনৈতিক বিশ্লেষক বাদ দিয়ে আমি তো রাষ্ট্রবিজ্ঞানের শিক্ষক। সো হঠাৎ করে রাষ্ট্রবিজ্ঞান থেকে সাধারণ নাগরিক ওইটা যে ওই থিওরি বা ওই চিন্তা ভাবনা থাকে। বাট মানে খুব সোজা কথা বলতে গেলে যে আমি এসেনশিয়ালি এরকম একটা জায়গায় দেখতে চাই যে আপনি এই যে ক্ষমতার যে পরিবর্তনটা সেটা খুব রেগুলারলি হচ্ছে, এবং ক্ষমতায় যে সময়টা থাকছে সেইখানে অ্যাটলিস্ট সরকারি দল এবং বিরোধী দল কোনো ধরনের কনফ্রন্টেশনে না যেয়ে একটা নেগোসিয়েশনের একটা কালচার হয়েছে, একটা বার্গেইনের কালচার হয়েছে, এবং মানুষের যে অ্যাটলিস্ট এই যে মত প্রকাশের অধিকার, তার যে সিভিল এবং পলিটিক্যাল লিবার্টি, এই জিনিসটা রক্ষা করা হয়েছে। মানে এই তিনটা জিনিস আমি যদি মোটা দাগে বলি আমি দেখতে চাই। ডক্টর আসিফ এম শাহান, আমাদের আলোচনায় অংশ নেওয়ার জন্য আপনাকে ধন্যবাদ। আপনি ভালো থাকবেন, আপনার ভবিষ্যৎ মঙ্গলময় হোক। আপনাকে অনেক ধন্যবাদ। ডিয়ার ভিউয়ার্স, আমাদের গণতন্ত্রের ভবিষ্যৎ কেমন হতে পারে আমরা আমাদের এক্সপার্টের কাছ থেকে বিভিন্ন বিষয়ে আলোচনা শুনলাম। আপনারাও নানা প্রশ্ন উত্থাপন করতে পারেন, প্রশ্নের উত্তর খুঁজতে পারেন। সামনে নির্বাচন, নতুন যাত্রা শুরু হবে বলে সবাই প্রত্যাশা করছে। আপনাদেরও কিছু করণীয় আছে কিনা সেটাও আপনারা ভাবতে পারেন। আমাদের সাথে থাকার জন্য আপনাদের ধন্যবাদ। আপনাদেরও আগামী দিন এবং বছরগুলো ভালো কাটুক, ভালো থাকবেন।